নমস্কার, আরবিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকের গল্প ভয়ঙ্কর তান্ত্রিক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 125 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 200 টাকা থেকে। মুরব্বহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো, তাও জুটলো অনেক কষ্টে। এমএ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলেও দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যে 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়েছিল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে রইল। রবিবার ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকে, সেখানে সে যাওয়া আসা শুরু করলো। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে। আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধু তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোন অলৌকিক শক্তি আছে কিনা তাও জানার চেষ্টা করে। একদিন খবর এলো হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছে। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পোড়া দিয়ে অম্ল সুসারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতাও দূর করে। কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়েই আরাম করে দেয়। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে গেলেন। বাস থেকে নেমে মাইল খানিক হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম। গায়ের গোড়াতে এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির। মন্দিরের পাশে একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছে। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়। চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানাল। সাধু নিজে থেকেই বললেন, কে চায়? গুরু? গুরু মেলা তো সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার কর, অযথা কোনো পরিশ্রম করবি না,
শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যের পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে বসে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভোজনের কথা উঠবে। তার আগে কিচ্ছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমন ভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনে এমন ভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অব্দি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আত পোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি, ইত্যাদি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজাকেও দর্শন করেছে। দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতন অলৌকিক ক্ষমতা কারও দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্তি করা, এইসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছে, এ কথা তাকে মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করলো। যদি উনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্তু। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে। রাত 12টা অবধি বই পড়াও ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণে উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পর কালী বাবা বললেন, তুই তো রোববারে আসিস, আসতে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। হ্যাঁ, এ তো আমার সৌভাগ্য। সন্ধে চলে আসবি, রাতে এখানেই থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি কিন্তু সারা রাত মায়ের পুজো করি। একটা রাত তো? তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? কি আর আনবি তুই? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠলেন, মদ খায় মা কালী বলে। তারপর কলসি থেকে 1 ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছে। এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টে নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডেকে আনব। মাদুর পাতায় ছিল। দুর্গা বিনোদ
সেই মাদুরের উপর উঠে বসল। ক মিনিট বসে থাকার পরে দুর্গা বিনোদ বুঝতে পারল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থালির মধ্যে থেকে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে দিল, শুধু চোখ দুটো বাইরে রইল। তবু মনে হলো যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনেরা থাকে এই গ্রামে। এখানে কালী বাবা একাই থাকেন সাধন ভদনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারপাশে নিঝুম। এই তো সন্ধে হয়েছে, এরই মধ্যে রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো, বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুনি শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধ হয় ঘুমিয়ে পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবাকে অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপ ধুনায় অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টি বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালী বাবা ওম হিম বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘন্টা খানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী করাল বদনা, লোল জিভা মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। ও কে? কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর পড়ে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালী বাবা বসে মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী করাল বদনা, লোল জিভা মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন। বললেন, খাও। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুধু হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ, ভয় পাসনি, খা।
মায়ের পোশাক। কালী বাবা বলল। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানার কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকাল, মুখ কই? কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলে এক লাফে দাঁড়িয়ে উঠল সে ছুটে। সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সে অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরেক্ষণই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাতটা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে অনেক তার সময় লেগেছিল। এতক্ষণ শুনছিলেন বাংলা গল্প ভয়ঙ্কর তান্ত্রিক। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের জন্য আবেদন করতে পারেন। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।